আমাদের দেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের জলবায়ু গবেষক অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ তানজিল হোসেন। জনাব তানজিল হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখা যায় যে বর্ষার শেষের দিকে বেশি বৃষ্টি হচ্ছে, এর ফলে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তো বাংলাদেশের জলবায়ুর কী ধরনের পরিবর্তন ঘটছে, এটা কী ধরনের লক্ষণ, এ ব্যাপারে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে সারা বিশ্বব্যাপী যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে জলবায়ু পরিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড়, শিল্প ও কৃষি থেকে যে গ্রিন হাউস গ্যাস নির্গতর পরিমাণ বেড়ে গেছে সারা বিশ্বে, এই জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বৃষ্টিপাতের অসম বন্টন দেখা দিচ্ছে। কোথাও কম বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে সাধারণত এখানে বন্যা দেখা যায় এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে। আমাদের দেশের প্রায় 40% মানুষ কিন্তু কৃষির সঙ্গে জড়িত। আর অতিবৃষ্টি হওয়ার কারণে এই মানুষের উৎপাদন কমে যাচ্ছে। এই বিশেষ করে ধান সবজি উৎপাদন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনকামও কমতেছে। এই যে ফসল হানি, এটা আয় এবং কর্মসংস্থানের হানির সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় উৎপাদন খাদ্য নিরাপত্তার উপরে বিরূপ প্রভাব পড়তেছে। জিনিসপত্র দাম বেড়ে যায়, ফলশ্রুতিতে নিম্ন আয়ের মানুষরা কিনতে পারে না এবং তাদের পুষ্টিগত যে চাহিদা এটা পূরণ হয় না। এটা ইকোনমির উপরে, আমাদের জিডিপির উপরে প্রভাব পড়তেছে এবং মানুষ এর জন্য ভুগতেছে এবং জাতীয় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। জি, আমাদের কৃষকদের কিন্তু একটা পরিকল্পনা থাকে যে কখন কোন সবজি বা কোন ফসল চাষ করবেন। তো দেখা যাচ্ছে যে এই যে বিরূপ প্রভাব, বিরূপ প্রভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই অবস্থায় আসলে তাদের কিভাবে সহায়তা করা যেতে পারে, যে কোন সময় কোন সবজির জন্য দেখা যায় যে একদম ভালো সময়, কোন সবজি চাষের জন্য ভালো সময়, নাকি কিভাবে সহায়তা তাদের দেওয়া যেতে পারে? আসলে এই সমস্যাটার সমাধান যেটা আমরা বলি, ক্লাইমেট চেঞ্জের কারণে এই দুই ধরনের সমাধান আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে মিটিগেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে কি আমাদের বন্যার ক্ষতিটা কমানো। এক্ষেত্রে কৃষকরা যেটা করতে পারে যে সময় বন্যা হয় তার পূর্ববর্তী সময়ে ফসল উৎপাদন করতে পারে। সেজন্য কিন্তু আমাদের পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে পূর্বাভাস যদি দেয় যে কোন সময় বন্যা হবে, তাহলে তার আগে কিংবা পরে অ্যাডজাস্ট করে আমরা ফসল উৎপাদন করতে পারি। কিংবা বন্যা টলারেন্ট যে ইয়া আছে, প্রযুক্তি এবং ভ্যারাইটিস বীজ বন্যা টলারেট করতে পারে, এরকম বীজ উৎপাদন করলেও কিন্তু আমাদের এই উৎপাদনগুলো হতে পারে। এর সঙ্গে সঙ্গে আরেকটা হতে পারে ডাইভার্সিফিকেশন অফ ক্রপস এর বৈচিত্র্যকরণ করা যেতে পারে। এবং বন্যার কারণে যে ক্ষতিগুলো হয় এই জন্য নিষ্কাশন ব্যবস্থা এবং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়, এটা সমন্বয় করতে পারে। এর ফলশ্রুতিতে এভাবে সমন্বয় করা যায়। আর একটা বিষয় হলো যে এটার মিটিগেশন মানে হচ্ছে যে কি এই হঠাৎ করে বন্যা হচ্ছে, এটা মূলত গ্রিন হাউস গ্যাসের কারণে হচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো কমানোর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আছে, এটা একটা 2015 সালে সরকার একটা পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে 2030 সালের মধ্যে আমাদের গ্রিন হাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের নির্গমন 5 থেকে 15% এটা কিন্তু কমানোর সরকারের অঙ্গীকার ছিল। তো এগুলো বাস্তবায়ন যদি করা হয় তাহলে আমাদের কিন্তু এই বন্যা পরিস্থিতি মানে অসম বন্যার বৃষ্টিপাতের অসম বন্টনটা রোধ করা সম্ভব হবে এবং সময় মতো বৃষ্টি হবে। তখন সময় মতো যদি বৃষ্টি হয় তাহলে কৃষকরা সময় অনুযায়ী সেটা চাষ করলে আমাদের ফসল হানি কম হবে। এর সঙ্গে সঙ্গে স্বল্পমেয়াদে এই যে কৃষকের ক্ষতি হচ্ছে এটা পোষায় নেওয়ার জন্য যেটা করা যাইতে পারে যে বিনা সুদে লোন দেওয়া যাইতে পারে। বাংলাদেশ ব্যাংক এই কৃষকদের লোন দেওয়ার জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে পারে এবং ক্রপ ইন্স্যুরেন্স চালু করে এই কৃষকদেরকে স্বল্প মেয়াদে এটা তাদেরকে মানে সমাধান করা যাইতে পারে এই ফসল হানি। এইসব বিষয়গুলো করলে আমাদের হচ্ছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী
এই সমাধান হতে পারে আমার কাছে বা মনে জি, হয়। আপনি কিছুক্ষণ আগে গ্রিন হাউস গ্যাসের কথা বলছিলেন, তো আসলে এটা কি কতটুকুই বা শনাক্ত করা হচ্ছে যে বাংলাদেশের গ্রিন হাউস গ্যাস কোথায় কোথায় থেকে নির্গমন হচ্ছে, এবং সেগুলো নির্গমন রোধে কতটুকু বা তৎপর করা হয়েছে, তদারকি করা হচ্ছে যাতে মানে গ্যাস নির্গমন ততটা না হয়? আর আরেকটা ব্যাপারে জানতে চাই যে আপনি বলছেন যে যদি এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করা হয়, গ্রিন হাউস গ্যাস কমানো যায় নির্গমন, তাহলে দেশের আবার পরের মানে তার পরবর্তীতে দেখা যাবে যে সঠিক সময়ে বৃষ্টি হবে, আবহাওয়া ঠিক থাকবে। তো সেটা কি খুব অল্প সময়ে সম্ভব? 1 বছরের মধ্যেই কি সেটা কমানো সম্ভব, নাকি কয় বছর পরে দেখা যাবে যে আস্তে আস্তে ঠিক হতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে যে বিষয়টা হচ্ছে যে 1 বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাস কমানো এটা সম্ভব না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। আর বাংলাদেশের সহ সারা বিশ্ব ইউনাইটেড নেশনস এর যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এবং সারা বিশ্বব্যাপী এটা কিন্তু একটা কমিটমেন্ট আছে, এবং তারই কমিটমেন্টের অংশ হিসাবে বাংলাদেশ 2015 সালে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বলে একটা প্ল্যান করেছে। সেখানে আমাদের যে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের প্রধান কারণ যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, মানে তেল, গ্যাস, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন, তারপরে শিল্প ক্ষেত্রে আহ কার্বন ডাই অক্সাইড নির্গমন, কৃষি, পরিবহন, পাওয়ার, এগুলো। তো এগুলোর কিন্তু কমিটমেন্ট আছে যে 2030 সালের মধ্যে সরকার এগুলো নির্গমন কমাবে। এই নির্গমন কমানোর জন্য কিন্তু তাদের জাতিসংঘের যে বিশেষ ক্লাইমেট বিষয়ে বিশেষ প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস এর যে ফ্রন্ট অর্গানাইজেশন আছে, তাদের কাছে তাদের কমিটমেন্ট করা আছে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু গ্রিন হাউস গ্যাসের ইমিশন কমানো সম্ভব। সাধারণত গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বুঝি? সাধারণত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং 03 যেটা ওজোন। তো এগুলো কিন্তু কমানো সম্ভব, এবং এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এটা খুব কম সময়ে কমানো সম্ভব না। যেমন 2030 সালের মধ্যে যদি ইন্টারন্যাশনাল ফান্ড না পায় তাহলে 5% কমানোর জন্য কমিটমেন্ট করেছে সরকার। আর 2030 সালের মধ্যে যদি ইন্টারন্যাশনাল ফান্ড পায়, মানে ক্লাইমেট ফাইন্যান্স যদি ওয়ার্ল্ড, আপনারা জানেন উন্নত দেশ থেকে বেশি সাধারণত ইমিশন হয়, সেখান থেকে ফান্ড পাইলে 2030 সালের মধ্যে সরকার 15% এবং গ্রিন হাউস গ্যাস কিন্তু কমায় নিয়ে আসবে এই সেক্টর গুলো থেকে। তো এটা যদি সম্ভব হয় আস্তে আস্তে, কিন্তু আমাদের এক সময় এটা সঠিক সময় ক্লাইমেট চেঞ্জটা মানে রিডিউস করা সম্ভব, এবং সঠিক সময়ে বৃষ্টিপাত হবে আমাদের, এটা দীর্ঘমেয়াদী জি, পরিকল্পনা। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল সেই সাথে যে এই যে জলবায়ু যে পরিবর্তন হয়ে গেল, এই স্বাভাবিক অবস্থায় জলবায়ু আসতে কতদিন সময় লাগতে পারে? মানে এখন থেকে যদি গ্রিন হাউস গ্যাস মানে নির্গমনে যদি তৎপর হয়, তাহলে আসলে সরকার এবং সরকারের পক্ষ থেকে যদি তৎপর হয়, তাহলে আসলে কতদিন সময় লাগতে পারে স্বাভাবিক জলবায়ুতে আসতে আর কি? আসলে আপনারা জানেন জলবায়ু আর আবহাওয়ার মধ্যে একটা কিন্তু তফাৎ আছে। জি, জি। আবহাওয়া মানে হচ্ছে স্বল্প মেয়াদের পরিবর্তন, আর জলবায়ু পরিবর্তন বলতে আমরা 30 থেকে 20-30 100 বছরের বছরের মধ্যে বলে একটা থাকি। আবহাওয়া আর পরিবর্তনের ফলাফল। জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়? সাধারণত টেম্পারেচার, রেইনফল, ওয়েদার প্যাটার্নের পরিবর্তনটা হয়ে যায়। এর ফলে তো আহ, মানে ক্লাইমেট ইভেন্ট গুলো, বিশেষ করে জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, ঝড় হচ্ছে। তো এটা মিটিগেট করতে আমাদের অনেক সময় লাগবে। সময় লাগবে বলতে এটা স্বল্পমেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা এবং আমাদের দেশের উপরে নির্ভর করে না, সারা বিশ্বের উপরে নির্ভর করে। সাধারণত আপনি জানেন যে উন্নত দেশগুলো বেশি গ্রিন হাউস গ্যাস ইমিশন করে, জি, বিশেষ আপনি করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুষ্টি চাহিদা এতে ব্যাঘাত ঘটতে পারে চাহিদার। তো আপনি যেহেতু বলছেন দীর্ঘমেয়াদী প্রকল্প, তো সেই হিসেবে আসলে এই পুষ্টি চাহিদা এবং আমাদের যে খাদ্যের যে চাহিদা সেটা পূরণের জন্য নতুন জাত বা প্রযুক্তির দিকে কতটুকু মনোযোগ দিতে হবে, নতুন নতুন এটা জাত খুব উদ্ভাবন বা গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রশ্ন। উদ্ভাবনের আমরা ক্ষেত্রে? স্বল্পমেয়াদী যে সমাধান এটাকে অ্যাডাপ্টেশন বলি। তো এই ক্ষেত্রে নতুন জাত, বিশেষ করে বন্যা এবং খরা কবলিত যে নতুন ভ্যারাইটি উৎপাদন, এটা আমাদের খুবই এসেনশিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে, নতুন ভ্যারাইটিস গুলো তারা কাজ করতেছে এখন। এই নতুন ভ্যারাইটি গুলো কিন্তু কাজ করতে হবে। যেমন ধানের নতুন ভ্যারাইটি ইতিমধ্যে কিন্তু আবিষ্কার হয়েছে, ভুট্টার হয়েছে। তো আমাদের সবজির ক্ষেত্রেও
আরো নতুন ভ্যারাইটি উৎপাদন করার ক্ষেত্রে যেগুলো বন্যা টলারেন্ট, বন্যাকে মানে আহ, আহ, বন্যাকে টলারেট করতে পারে, এইরকম ভ্যারাইটির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এর জন্য সরকারকে ইনভেস্টমেন্ট করতে হবে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য, এবং কৃষি ইউনিভার্সিটিগুলোকে অনুদান দিতে হবে। জি, আমার আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কৃষির উৎপাদন বাড়ুক এবং সেই সাথে পুষ্টির চাহিদা পূরণ হোক এবং বাংলাদেশের মানুষের সক্ষমতা বাড়ুক, কর্মদক্ষতা বাড়ুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে দেওয়া। জি। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জলবায়ুর প্রভাবে দেশের কৃষিতে কিভাবে প্রভাবিত হচ্ছে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জলবায়ু গবেষক এবং অর্থনীতিবিদ মোহাম্মদ তানজিল হোসেন।